আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল, সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তিকেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কিংবা কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, সেটা তো বাস্তবতা না। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক, পরিশুদ্ধ রাজনীতি করুক, কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না। এখন একজনের দল গঠন করেছে, একজন পদত্যাগ করেছে, বাকি দুজন তো সরকারে আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে। সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে 3 উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে। এখন তারা যদি একজন পদত্যাগ করে, দুজন তো আছে। এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে, তাদের আমরা যে গত 6 মাসের ভূমিকা দেখেছি, এটা নতজানু একটা ভূমিকা। তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই। কাজেই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে, অনেক কাজ করতে পেরেছে বলে এটি আমি মনে করি না। বাংলাদেশের গত 50 বছরের যে রাজনৈতিক কালচার, এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, তাতে মাফিয়া লুটেরারাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। পেশি শক্তি এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে টাকা পয়সা, কালো টাকার একটা আধিপত্য সবসময় ছিল। এখন আমি যদি আমার বাসায় টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে, আমার অন্য সহকর্মীদের টাকা রেখে এই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, তো এইটাই কি আমার টাকা? এখন এইটা দ্বারা তো আমি বলছি শোনেন, এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না। এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে, বৈধ টাকা আছে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। আমরা সেটা হারে হারে টের পাচ্ছি। রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয়, অমুকে দেয়, এইটা অনেক ক্ষেত্রে ভুল কথা। যদি নিজের দলীয় নেতা কর্মীরা সাপোর্ট না করে, পাবলিক খুব বেশি সহযোগিতা করে, একটা মোমেন্টামে করে, তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে, তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না, তাদের অর্থ সংস্থানও কোনো সংকট না। যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায়ও আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, এখনো চালাচ্ছে। আমরা সুনির্দিষ্টভাবে বলি, গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন, আমাদের কারো বিরুদ্ধে কয় টাকার কি অভিযোগ ছিল। আওয়ামী লীগের প্রোপাগান্ডা আমাদের চরিত্র উন্নয়নের চেষ্টা করা হয়েছে। আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল, তাদের কোথায় কি আপনারা খোঁজ নেন। আর একটা কথায় ভাই যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের রেফারেন্স দিয়ে গণমাধ্যম সর্বকালের সেরা স্বাধীনতা ভোগ করছে, কথাটি কতটুকু সত্য সেইটা তো গণমাধ্যম কর্মীরাই জানেন। প্রধান উপদেষ্টা, তার আমি মনে করি একটা উদার মানসিকতা আছে। এখন তিনি হয়তো ভাবছেন তার মতো সবাই উদার, কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে, তারা কতটুকু উদার, কতটুকু প্রগতিশীল, কতটুকু তার মতো চিন্তা করছে, সেটি তো তার গত 6 মাসে বোঝা উচিত। তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে 6 মাস আগে সমর্থন ছিল একচেটিয়া, সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংশয়ের চোখে দেখছে? কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে? কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে? আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি। আপনার দুর্দিনে এই ছাত্র নেতৃবৃন্দ অনেকে যখন আপনার ধারে কাছেও ছিলেন, আপনি যখন চেনেন না, তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা, এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনূসকে হয়রানির প্রতিবাদে, সেমিনার করেছে এই জুডিশিয়াল হ্যারাসমেন্ট অন ডক্টর ইউনূস, তার পাশে ছিল। কোনো আমরা উচ্চাকাঙ্ক্ষা সুবিধা লাভের জন্য না, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো। সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয়, তাহলে তো তারা যাবে। যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে, অতীতেও যারা গিয়েছে তারা অনেক এসেছে। গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না, রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল, যেই দলের ত্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে। কাজে এই দল আছে, থাকবে এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশকে ইনশাল্লাহ নেতৃত্ব দেবে। যত গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা
কতিপয় ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে। তারা গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা দল করবে, ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে। বিএনপি অলরেডি তো একটা দল, এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে। জামাত অলরেডি একটা দল, সিপিবি একটা দল, গণসংহতি আন্দোলন একটা দল, গণ অধিকার পরিষদ একটা দল। সব দল তো এই আন্দোলনের আগেই এই গণ অভ্যুত্থান চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে। সবাই রাজনীতিতে সংস্কারের কথা বলছে, কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে, বাস্তবতা ভিন্ন। যেই কারণেই এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার, টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের, যে আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। অথচ সেই আবু সাইদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করত, তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারত। তারা গণ অভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে ৯-৬ স্বজনপ্রীতি করেছে। যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া, যারা তাদের কথা শুনছে না, তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন। এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে, আন্দোলনের কারণে একটা হাইপে ফিগার হয়েছে। এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট, বলাও ডিফিকাল্ট না। আপনাদেরকে সত্য উন্মোচন করতে হবে।